অধ্যাপনা পর্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরিতে ঢুকে দেখতে পেলাম মুজিব বাহিনী নাম নিয়ে মুজিব বিরোধী শক্তির আস্ফালন আর নির্বিকার সন্ত্রাস। কারমাইকেল কলেজে কাজ করবার শেষের দিকে বড় বেকায়দায় ছিলাম। কলেজের অনুষ্ঠানে যেতাম দায়িত্ববোধ থেকে। ছাত্ররা চক্ষু লজ্জায় হোক আর সত্যিকারের ইচ্ছেই হোক আমাকে গান গাইবার জন্য ধরত। তখন মঞ্চে উঠে গাইতাম, তোরা দেখে যে আমি না মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, কিংবা খোদার প্রেমে শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে। মঞ্চে থেকে দেখতে পেতাম প্রথম সারিতে উপবিষ্ট বাংলার রেজাউল হক সাহেবরা আমার দুর্দশা বুঝতে পেরে নিজেদের মধ্যে ফিসফিস করতেন। দেখিয়ে নামাজ পড়বার চাইতে এ বরং অনেক সহজ কাজ ছিল আমার জন্য। এক দাড়িওয়ালা ছাত্র ছিল বাংলা অনার্স দ্বিতীয় বর্ষে, জানতাম কনভেনশন মুসলিম লীগার। স্বাধীনতার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিন আমার কক্ষে এসে হাজির। এ আমলেও তাকে উৎসাহে টকবগে দেখছি। জিজ্ঞেস করলাম, এখন কোন রাজনীতি করছো? কেন, মুজিববাদ? হা হয়ে গেলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা রকম ছাত্র দেখতাম, লেখাপড়া একেবারে বকলম, অথচ এমএ পড়তে এসেছে। ভর্তির পেছনে রহস্য ছিল। আমি প্রভাবশালী শিক্ষকদের ক্যাডার পুষতে দেখেছি। শিক্ষকদের মধ্যে কাকে মান্য করা হবে কাকে নয় তারাই ঠিক করে রাখত। নতুন কাজে যোগ দেবার পরে একটা ঘটনায় প্রথমে খটকা লাগলেও পরে বেশ দেরিতে তাৎপর্য বুঝে নিতে পেরেছিলাম। বিভাগীয় প্রধানের ঘরের টয়লেট ব্যবহার করতাম আমরা। একদিন ভেতর থেকে দরজা বন্ধ দেখে দরজায় বেশ কয়েকবার ঘা দেবার পরে একজন দরজা খুলে আমাকে দেখে থমকে গেল। পাশের ছোট ঘরটাতে একজন পরাক্রমশালী শিক্ষক কিছু ছাত্রের সঙ্গে সলা পরামর্শ করছিলেন টের পাওয়া গেল। পরে শুনেছিলাম উপাচার্য আর নির্বাচনী বোর্ডের বিশেষজ্ঞ সদস্যকে অস্ত্র দেখিয়ে বিশেষ একজনের পক্ষে রায় দিতে নির্দেশ দিয়ে এসেছিল ছাত্ররা। সে নির্দেশ বা আদেশ যথাযথ পালিত হয়। আরেকবার সেগুনবাগানের বাসা থেকে ক্লাসে যাবার জন্য বেরোব। তার আগে এক দাপুটে শিক্ষক গাড়ি চালিয়ে বাসায় এলেন। সিনেট নির্বাচনের জন্য ফর্ম পূরণ করা চলছিল। বললেন, এই যে এই ফর্মটায় সই করুন। বললাম, না, আমি নির্বাচনে দাঁড়াবো না। বললেন, শুনুন, আমাদের দল থেকে দাঁড়ালে বিশ্ববিদ্যালয়ে বাসা পাবেন, আর আপনার ক্লাসের দরজায় ছাত্ররা যে লাথি মারে তাও বন্ধ হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নেই। বেকায়দা হলো, একেতে বাড়ি এসেছেন, তাই তাড়াহুড়া করছেন। কাগজটাতে চট করে সই করে দিলাম। জানি উইথড্র করবার পথও আমার জন্য খোলা রয়েছে। উনি সাঁ করে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। আমিও দৌড়ালাম রিকশার জন্য। সেই মহারথীও অবশ্য যাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ে। তাতে কি, ওদিকে ক্লাস শেষ করেই আমি আমার নামটা উইথড্র করে নিলাম। দরজায় লাথি চললই। সেই ক্লাসের উপরতলায় শিক্ষকের বসার জায়গাটিতে আমার মাথার উপরে লাফালাফিও শুরু হলো। শিক্ষকদের ওই নোংরা রাজনীতির সঙ্গে ছাত্রদের যুক্ত করতে আমি অন্তত পারি না। আহমেদ শরীফ সাহেব পরে আমার ধৈর্যের প্রশংসা করেছিলেন। সবারই জ্বালা ছিল, কারণ না আমি এ দলে না ও দলে। ইউনিভার্সিটির পলিটিক্স আর সুবিধার বাটোয়ারা করবার প্রয়োজনে আমার কোনো চাহিদা ছিল না। বিশ্ববিদ্যালয় পলিটিক্স নিয়ে শরীফ স্যারও আমার উপরে রেগে যেতেন মাঝে মাঝে, দলবাজিতে থাকতাম না বলে। প্রথম পর্বের এক এমএর ছাত্র ছিল একদম অঘা। শিক্ষকদের ঘরে ঘরে গিয়ে নানা গপ্প করে তাদের মন বুঝবার চেষ্টা করত, আবার কাউকে কাউকে খুশি করবার চেষ্টায় থাকত। একবার আমার টিউটোরিয়াল ক্লাসে তাকে দেওয়া হলো। তার প্রথম লেখায় সে আমার উপরে মহা চটে গেল। আমরা কি স্কুলের পোলা পান যে খাতার মধ্যে দাগাইয়া দিব? সারা বছর আর তার চেহারা দেখা গেল না। বছর শেষে টিউটোরিয়ালের নম্বর জমা দিতে গিয়ে তাকে যথাযোগ্য নম্বর দিলাম। ওমা, দেখি সে নাকি বিভাগীয় প্রধানের দলের এক সিনিয়র শিক্ষকের কাছে সারা বছর নিয়মিত ক্লাস করে খ+ পেয়েছে। আমার ক্লাস থেকে তাকে সরানো হয়েছে, আমাকে তা জানানোই হয়নি। পরের বছর দেখি এই মুজিববাদী ছোকরা সরকার বিরোধী দলের এক শিক্ষকের ফ্ল্যাট ধোলাই করে তাকে সসম্মানে প্রতিষ্ঠিত করল আমাদের পাড়ারই এক ফ্ল্যাটে।
এই সব ছেলেদের প্রকৃত পরিচয় পাওয়া সত্যিই দুষ্কর। টেক্সটবুক বোর্ডের সিনিয়র সার্ভিস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকবার সময় ঢুকেছিলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে। বেতনও যে আগের 900 কত টাকা তাই চেয়েছিলাম। শুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুনীল মুখোপাধ্যায় বলেছিলেন, সে কি, পে প্রোটেকশন চাননি কেন? সে যে কি তাই তো জানি না। যখন স্থায়ী পদ বিজ্ঞাপিত হল তখন দরখাস্ত দিলাম। সৈয়দ আলী হাসান সাহেব বিশেষজ্ঞ হিসেবে সিলেকশন বোর্ডে ছিলেন বলে ভরসা ছিল কোনো অসুবিধা হবে না। ওরে বাবা, খবর পাওয়া গেল আমাকে ইন্টারভিউতে হাজির হতে দেওয়া হবে না, হাইজ্যাক করা হবে। একটু ঘাবড়েই গেলাম। অবশ্য ঠিকঠাক পৌঁছে গেলাম। ইশাখা রোডের ফ্ল্যাট থেকে যেতে তেমন কোনো ঝামেলা হলো না। সাক্ষাৎকার শেষে অপেক্ষা করবার জন্য কক্ষে বসেই রইলাম। বাংলার এক পুরনো ছাত্র এসে খবর দিল, বোর্ডে মহা হুলস্থুল চলছে। এক শিক্ষককে অন্য শিক্ষক কটু কথা বলাতে তিনি জবাব দিয়েছেন, আমি তো আর অসতী নই। অপরপক্ষ তখন হাউমাউ করে কাঁদছেন। উপাচার্য যতই বলেন চুপ চুপ, কে শোনে কার কথা। আমাকে শেষ পর্যন্ত প্যানেলে দ্বিতীয় স্থানে রেখে আমার বয়োকনিষ্ঠ পরাক্রমশালী এক শিক্ষককে 1 নম্বরে রাখা হয়েছিল। পরে আলী হাসান সাহেবের স্ত্রী আমাকে বলেছিলেন, ইন্টারভিউর আগের রাত্রে তোমার স্যার তো সারা রাত পায়চারি করে কাটিয়েছিলেন। তোমার জন্য কিছু করা সম্ভব ছিল না তার পক্ষে। আমার অ্যাসোসিয়েট প্রফেসর পদে বাছাইয়ের সময় আমার পিএইচডি থিসিস হয়ে গেছে। আমার পিতৃবন্ধু এক অধ্যাপকই বিশেষজ্ঞ হিসেবে আমাকে ঠেকাবার প্রাণান্ত চেষ্টা করেছিলেন। বললেন, রবীন্দ্রনাথ তো জনগণমনর গান লিখে সম্রাট পঞ্চম জর্জের বন্দনা করেছিলেন। বিষয়টা আমার পড়া ছিল। জবাব দিতে গেলে 2 ধমক দিয়ে আমাকে থামিয়ে দিলেন। আমরা ওসব জানি। আমার প্রতিদ্বন্দ্বী ভদ্রলোকের থিসিসের রিপোর্ট আসেনি তখনও। বিভাগীয় সেই গাড়িওয়ালা ভদ্রলোক ছুটাছুটি করে হাতে হাতে রিপোর্ট লিখিয়ে এনে জমা দিলেন শেষ মুহূর্তে। কাজেই এবারেও প্যানেলে তিনি 1 নম্বর হয়ে নিয়োগ পেলেন। আমার প্রফেসর পদে নির্বাচনের কাহিনী বলে এই অধ্যায় শেষ করব। এসব লিখতে কষ্ট হয়, ঘৃণা বোধ হয়। তবু এ থেকে বিশ্ববিদ্যালয় পলিটিক্সের একটা ছবি পাওয়া যায়। এসব প্রসঙ্গ দেশের মানুষের জানা দরকার বলে আমি মনে করি।